প্রিয় দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। দর্শক, বরাবরের মতো আজও আমরা জানব দেশকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমরা একটু সরাসরি সাধারণ মানুষের বক্তব্যই শুনতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে দেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে আপনি কি ভাবছেন। আগামীর বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা চাচ্ছি, যে বাংলাদেশে হবে কোনো বৈষম্য থাকবে না। আপনারা বেশ বিগত দিনগুলো অবগত আছেন, ছাত্ররা যে আন্দোলনটা মাধ্যমে, ছাত্র জনতা যে আন্দোলনটার মাধ্যমে এত সুন্দর একটা বাংলাদেশ আমাকে উপহার দিয়েছেন, আমাদের এই বাংলাদেশকে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনাকে আমাদের যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা দিন দিন এগিয়ে নিতে চাচ্ছি তরুণ প্রজন্মকে সাথে নিয়ে। যেহেতু আপনি অবগত আছেন, তরুণ ভোটার বাংলাদেশে এখন তরুণ ভোটার ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। যারা দিনের ভোটটা রাতে দেখেছে, যে ভোটটা সাধারণ জনগণও দিতে পারেনি, এই ব্যাপারে আপনি বেশ আগে থেকেই অবগত আছেন। সকলকে সাথে নিয়ে, আমাদের এলাকাবাসীকে সাথে নিয়ে আগামীর একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্যর ঠাঁই হবে না। সবচেয়ে বড় বৈষম্যগুলো আমাদের রাজনীতিবিদরা আমরা অনেক সময় করে ফেলি, যেটা হলো যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যখন আসে জনগণ, তখন আমরা একটা জিনিস করি, সেটা হলো স্টেজ প্রথা। স্টেজটাই থাকবে না। স্টেজ হলো সিংহাসনে এমন একটা মাধ্যম, যে মাধ্যমটায় আমি আমার জনগণকে বুঝিয়ে দিতে যাচ্ছি যে তুমি আমার দাস। এই জিনিসটাই আমরা চাচ্ছি না এখন থেকে, যে স্টেজ প্রথাতেই থাকবে না। আমাদের জনপ্রতিনিধি যেই চেয়ারে বসবেন, আমাদের একজন সাধারণ জনগণও সেই কাতারেই থাকবেন, এমনটা আশা করি আগামীর বাংলাদেশে। এই আগামীর বাংলাদেশ হবে শিক্ষার বাংলাদেশ, যে শিক্ষা জিপিএ 5 দ্বারা নির্বাচিত হবে না একটা ছাত্র। এবং আমাদের নতুন শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলাম অন্তর্ভুক্ত হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা আমরা চাচ্ছি, বেসিক্যালি আমরা আমাদের সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা চাচ্ছি যে নতুন শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র একটা ছাত্রকে তার পরীক্ষার প্রথম শ্রেণীতে বা জিপিএ 5 দিয়ে বিচার করা হবে না, বিচার করা হবে সুন্দরভাবে তার যোগ্যতা অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী, তার কর্মপরিধি অনুযায়ী। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধ করেছেন। আমরা একটু জানতে চাই যে তখনকার যে বাংলাদেশ ছিল, এখন এই বাংলাদেশ, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এখনও আমাদের পার্শ্ববর্তী দেশ যে চক্রান্তগুলো করছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন। আমি এটা দেখতেছি, আমি সুন্দর একটা দেশ দেখতে চাই, বাংলাদেশ। কোনো স্বৈরাচার দেখতে চাই না এই দেশ। স্বৈরাচার এই বাংলাদেশে না আসার, এটাই আমি কামনা করি। সুন্দর দেশ যেন হয়, এটাই চাই। ভারত তো আমাদের বন্ধু প্রতিম দেশ। ভারত ওই চাই বাংলাদেশের সব কিছু লুটাপিটা খাইতে, এই জন্য হাসিনা সাপোর্ট করে। ওই একটু আপনার সাথে আমরা কথা বলতে চাই যে ভারত তো আমাদের বন্ধু হওয়ার কথা, যেহেতু ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছে, এখন যে তাদের অবস্থান, এটা কি আপনি কি কোনো চক্রান্ত হিসাবে দেখছেন কিনা? ধন্যবাদ। সব কিছুই চক্রান্ত। কেন, প্রথম যে আমাদের মুক্তিযুদ্ধ হিসাবে ওনারা যে আমাদেরকে যে সহযোগিতা করছে, সেটার ভিতরে একটা তাদের বেনিফিট ছিল। ঠিক আছে, বেনিফিট ছিল এটা যে আমাদেরকে অস্ত্র দিয়া, তারপর আপনার ডাক্তার দিয়া সেই সেবাটা দিচ্ছে, ট্রেনিং দিয়া, বরং ওইটা তাদের ভিতরে একটা তারা বেনিফিটের জন্য করছে। ওইটা স্বাধীনের পরপরই তারা মনে করে আমাদের লুটপাট করে আমাদের অনেক কিছু নিয়ে গেছে। ঠিক আছে, এখনও চাচ্ছে তারা ওইভাবে করার জন্য, চালানোর জন্য। ঠিক আছে, আমাদেরকে হাতের মুঠায় রাখতে চাইতেছে, অর্থাৎ গোলাম বানায় রাখতে চাইতেছে। কাজে আমরা এটা চাই না। আমাদের দেশ আমরা স্বাধীন করছি, আমরা যুদ্ধ করছি, তারা সহযোগিতা করছে, এটা সত্য মাইনা নিতে হবে, মানতে হবে। বরঞ্চ ওইটা তাদের এটা বেনিফিটের জন্য করছে, আমাদের এভাবে করে নাই। এখন তাদের জন্য কি বলবেন? এখন তাদের জন্য, তাদের পাশে আমাদের যেভাবে রুখে দাঁড়াইতে হবে। তারা যে হুমকি তুমকি যাই দোক, ওই হুমকি তুমকিতে আমরা বাঙালিরা আমরা ভয় পাই না, কেন আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু বুঝি। আর আমাদেরকে মনে করেন যে ইশারে নাচাইবই, নাচানোর জন্য আমরা এখন প্রস্তুত না। আচ্ছা, একটু আমরা আপনার থেকে জানতে চাই যে আমরা দেখছি যে ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়তই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশি যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে যাচ্ছেন, বিভিন্ন ঘুরতে যাচ্ছেন, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে রাস্তায় হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কি ভারত দখল করতে এসেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা হলো এটা শেখ হাসিনার চক্রান্ত। এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে তার মূল লক্ষ্য। এখানে যে ভারতের যে মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে, টোটালি এটা কলকাঠি রাখতেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গবাঙ্গরা।
এখানে আমি যেমন নিজে চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়া যেতে চাচ্ছিলাম, কিন্তু এই পরিস্থিতির কারণে আমি যাইতে পারতেছি না। তো আসলে এই যে শুভেন্দ্র বাবু যেভাবে আমাদের উপরে চক্রান্ত করতেছে, মমতা যেভাবে চক্রান্ত করতেছে, আমরা এখান থেকে পরিত্রাণ চাই। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরা চলতে চাই। সেখানে আমাদের কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো থাকবে না। আমরা তাদের সাথে একটা সুসম্পর্কভাবে আমরা চলতে চাই। আমাদের দাবি আমাদের পূরণ করবে, আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে পূরণ করবে, আমাদেরকে পেঁয়াজ দেবে, আলু দেবে, সব কিছু আমরাও তাদেরকে দেই। এখন যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় 3 নম্বর রেমিটেন্স বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে ইন্ডিয়া, সেখানে আমাদেরকে বঞ্চিত করতেছে। তো যাই হোক, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। এই স্বৈরাচার শাসন পতন ঘটানোর মাধ্যমে আমরা দেশকে আর সুন্দরভাবে দেখতে পাচ্তেছি। আমরা আইনের শাসন ব্যবস্থা চাই, যেখানে পুলিশ প্রশাসন আমরা যেন জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারে। এটা আপনি ভালো করেই জানেন, আমাদের প্রত্যেকটা সেক্টর, সরকারি সেক্টর, প্রত্যেকটা সেক্টর দুর্নীতি, করাপ্টেড দিয়ে ভরপুর হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব উনি সারা পৃথিবীতে সমাদৃত এবং সবার কাছে গ্রহণযোগ্যতা। তো আমরা আশাবাদী, আমরা দেশটাকে সুন্দর এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বাইরের তাবেদারি আমরা কাউকে আমরা পরোয়া করি না। আমরা আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে চলতে চাই, এটা আমাদের কথা। আমরা আর একজন তরুণ নাগরিকের কাছে জানতে চাই যে আমি আপনার কাছে যেটি জানতে চাই যে ভারত যেভাবে করে কলকাতাতে আমরা কলকাতার মিডিয়াগুলো দেখছি, যেভাবে করে মানুষদেরকে অর্থাৎ বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে যেভাবে করে লাঞ্ছিত করছে, আমরা কি আসলে তাদেরকে আমরা যদি এখন বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিক আসে, আমরা কি করব তাদেরকে? আমরা কি এটাই করব? ধন্যবাদ দেশ টিভিকে। আমরা অবশ্যই এটা করব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, সেই হিসাবে তাদেরকে যতটুকু সহযোগিতা নেওয়া দরকার, তারা যে কারণে বাংলাদেশে আসে সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করব। তাদের মতো এরকম আক্রমণাত্মক যে ঘটনাগুলো বিগত দিনে তারা ঘটাচ্ছে এখন পর্যন্ত বিদ্যমান, আমরা অবশ্যই এটার পরিপন্থী। আমরা এটাকে পছন্দও করি না, আর আমরা কখনোই এটা করব না। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক যে চক্রান্তগুলো হচ্ছে, এই চক্রান্তগুলো এবং যে সাম্প্রদায়িক যে একটা দাঙ্গা তৈরি করার একটা পরিকল্পনা চলছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে চক্রান্ত তো ভারতের পক্ষ থেকেই হচ্ছে, আর ভারত তো আসলে মূল বিষয়টাই তো ভিন্ন আসলে আমাদের থেকে, ঠিক না? বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ, মুসলমান আমরা মুসলমান, ভারত হলো হিন্দুস্তান, ওরা হলো হিন্দু বিধর্মী। এখন ইমানিয়াতের দিক থেকেই ওরা আসলে আমাদের বিপরীত। তো 71-এ যে সহযোগিতাটা ভারত থেকে আসছিল, এটা আমাদের পূর্বে এক ভাই বলছে যে এখানে ওদের বেনিফিট ছিল। হ্যাঁ, আসলেই বেনিফিট ছিল। সেটা ব্যবসায়িক কেন্দ্র হোক অথবা ধার্মিক কেন্দ্র হোক, যেটাই হোক, ওদের একটা বেনিফিট ছিল। সেই বেনিফিটের কারণে এই সহযোগিতাটা হয়তো 71-এ করছে। কিন্তু আসলে মূলত ওদের ধর্মের দিক থেকে তো ওদের আমাদের সম্পূর্ণ ভিন্ন। এখন ওরা যে কাজগুলো করতেছে, আমরা ওইভাবে ওদের জবাব দিতে চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে বসবাস করার জন্য। চাই। ওদের সাথে যদি আমাদের ব্যবসায়িক তালমিল হয় আলহামদুলিল্লাহ, না হলে ওরা বাদ, ওকে দরকার নেই। আমরা আমাদের মতো করে ভালোভাবে চলতে চাই। আমরা চাই আমাদের সমাজ সুষ্ঠুভাবে থাকুক, কারোর মধ্যে কোনো কোন্দল না থাকুক, কোনো মারামারি বাংলাদেশে না থাকুক, কেউ কারো উপরে আঘাত করবে এইটা যেন না থাকে। এই দিকে আমাদের সরকার যে বর্তমানে যে আছে আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস সাহেব খুব ভালোভাবেই চালাইতেছে এবং সারা বিশ্বে তারা চেনে পরিচিত। হ্যাঁ, ওনার দ্বারা ভালোই হচ্ছে। এরপরে যে নির্বাচিত যে সরকার আসবে, এই ভাই বলছে যে আসলে আমরা ভোট দিতে চাই শান্তশিষ্টভাবে। 16 বছরে ভোট না দিতে পাইরা আমাদের এই তরুণ প্রজন্ম যারা আছে, তারা ভোটের আমেজ কী জিনিস সেটাই জানে না। ভোট দেব, এই একটা যে আমেজ, একটা উৎসব, এটা একটা উৎসব মুহূর্ত, সেই জিনিসটা আমরা ভুলে গেছি। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা ভুলে গেছে ওই উৎসবটা, ভোটের। এই জিনিসটা আমরা আবার ফেরত চাই। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। দর্শক, এবারও আমরা জানবো সাধারণ মানুষের আরও কিছু মূল্যবান মতামত। একটু আপনার থেকে জানতে চাই যে আমরা বিজ্ঞাপন বিরতির আগে শুনেছি যে রাজনৈতিক যে পরিবর্তন মানুষ চাচ্ছে, বলছেন যে আসলে রাজনৈতিক দলের মধ্যে একটা পরিবর্তন আসা দরকার। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। রাজনৈতিক পরিবর্তন আসা দরকার, সবার মূলে যে কথাটা সবাই বলতেছেন, এর আগেও আমার একজন মুরব্বীও বললেন যে রাজনৈতিক পরিবর্তন আসতে গেলে সুষ্ঠুভাবে ভোটের প্রয়োজন, রাতের ভোটের প্রয়োজন নেই। আমরা সবাই যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আর
রাজনৈতিক পরিবর্তন যদি না আসে তাহলে আসলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সবাই যেন আমরা সুষ্ঠু বিচার পাই, কেউ যেন আমরা মিথ্যা মামলা হামলা এগুলোর যেন শিকার না হই। রাজনৈতিক নেতাদের মধ্যে কি ধরনের পরিবর্তন আসা দরকার? এখন তো আমরা পরিবর্তন চাচ্ছি, কি ধরনের পরিবর্তন চাচ্ছি? আসলে অনেক রাজনীতিবিদদের মধ্যে মনুষ্যত্ব নেই, মনুষ্যত্বটা আগে দরকার, একজন মানুষ হওয়া দরকার। একজন রাজনীতিবিদকে মনে করতে হবে সে একজন মানুষ, সে মানুষের বিবেক দ্বারা, কারণ সবাই বলেন এবং যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে বিবেক, মানুষের বিবেক। মানুষের বিবেক দ্বারা যদি সব কিছু পরিচালিত করতে পারে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় পরিবর্তন। আজকে বিএনপির একটা লং মার্চ তারা শুরু করেছে, এই সম্পর্কে এটার কারণে এই সম্পর্কে কি ভালো কিছু হবে নাকি না অন্যদিকে যাবে? যেটা আজকে যেটা আন্দোলন বা লং মার্চ বিএনপি করেছে এটা আসলে অবশ্যই ভালো হবে। ভালো হবে এই কারণে মানে ইন্ডিয়া থেকে যে একটা হুঁশিয়ার দেওয়া হচ্ছে বা হাই কমিশনারকে যেটা করা হয়েছে ওটার প্রতিবাদে এই আন্দোলনটা, আশা করি দেশের জন্য অবশ্যই ভালো হবে। ভারত সব সময় মিডিয়াতে যেসব কথা আমার দেশের বিরুদ্ধে বলে তারা হচ্ছে কি সাজানো গল্প। ওরা হচ্ছে কি আমাদের যে সার্বভৌমত্ব এতদিন 1971 থেকে আজকে 24 পর্যন্ত যাই হচ্ছে কি ওরা মিডিয়া করছে কিংবা হচ্ছে কি বহির্বিশ্বর কাছে হচ্ছে কি জানাইছে তা ওদের মন গড়া। আমাদের দেশের অভ্যন্তরিক বিষয় আর ওদের দেশের অভ্যন্তরিক সম্পূর্ণই আলাদা, আমাদের সাথে মিলবে না। ওরা সব সময় চাই হচ্ছে কি মানে ধর্মীয় দিক থেকে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, বাণিজ্যিক দিক দিয়ে হোক আমাদেরকে দাবায় রাখার জন্য। ওরা কখনোই চায় না যে আমরা হচ্ছে কি মানে সামনের দিকে অগ্রসর হই, সবসময় যে কোনো ক্ষেত্রেই হোক চায় না। আর এখন বর্তমানে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে, কারণ বিগত স্বৈরশাসনের আমলে ওরা যেভাবে আমাদের কাছে হচ্ছে কি আমাদের মানে বাণিজ্য দিক দিয়ে শিক্ষার ব্যবস্থা, বিশেষ করে শিক্ষার ব্যবস্থা তো নষ্টই করে দিছে ওরা। আমরা এতদিন জানতাম হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশ পরিচালনা করতো আওয়ামী লীগ সরকার, কিন্তু এখন জানি ওরা করে। তাহলে আমরা দেশের ইতিহাস আমরা যতটুকু জানার প্রয়োজন ছিল ওরা সম্পূর্ণটাই হচ্ছে কি উল্টাই দিছে, মানে চেঞ্জ যেটাকে বলে। আমাদের সঠিক ইতিহাসটা আমাকে জানতেই দেয় নাই কখন, ওদের মন মতোই আমাদের তৈরি করছে। এখন যখন ওদের স্বার্থে মানে হচ্ছে কি আঘাত পড়ছে তখন আমাদের মানে ব্যাপারে, আমাদের ইতিহাস ব্যাপারে কিংবা আমাদের হচ্ছে কি অর্থনৈতিক ব্যাপারে, শিক্ষা ব্যবস্থা ব্যাপারে সম্পূর্ণভাবে হচ্ছে কি বিশ্বের মানুষের কাছে হচ্ছে কি ভুল দিচ্ছে যাতে আমরা উঠতে না পারি, কারণ যেখানে ওদের স্বার্থ নেই। এই জন্য হচ্ছে কি মানে আপনার হচ্ছে কি অনেকভাবেই হচ্ছে কি আমাদেরকে হয়রানি করতেছে। তো ওদের সাথে আমাদের কখনোই মিলে নেই, মিলবেও না, আর ওরা আমাদের কখনো ভালো চায়ও নাই, চাইবেও না। মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশকে দেখেছি, হয়তো আসনেরও পরিবর্তনও হয়েছে। আর কি পরিবর্তন চান? কেমন বাংলাদেশ দেখতে চান সামনে? আমরা সুষ্ঠু অবাধ একটা নির্বাচন দেখতে চাই। এখন যেভাবে চলতেছে ভালোইভাবে চলতেছে, সুষ্ঠু নির্বাচন আমরা চাই, যাতে আমরা সুষ্ঠু সংবিধান মোতাবেক ভোটটা দিতে পারি। নির্বাচন না হলে এখন ভালোভাবে চলছে না দেশ? চলছে। এখন কেয়ারটেকার সরকার হিসেবে এটা তো মনে করেন ভাবে ভালোভাবে চলে না। নির্বাচন না দিলে তো কোনো বিদেশি সাহায্য বা আর্থিক সাহায্য আমরা এটা পাইতে পাবো না। কেমন নির্বাচন চান সেটা? আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন সুষ্ঠুভাবে চাই। আমরা বাংলাদেশকে নিয়ে চক্রান্ত চলছে, এই চক্রান্ত মোকাবেলা করার জন্য এই সরকারের কি করা উচিত? এই চক্রান্ত অনেক দিন ধরেই আমরা শুনতাছি, টিভিতে দেখতাছি। এই চক্রান্ত তারা কঠিন পর্যায়ে আমাদের উপরে বিভিন্ন ধরনের হামলা, খুন, মামলা যত কিছু আছে এই ব্যাপারে আমরা খুব নির্যাতিত। তো এখন আমরা সবাই আমাদের প্রত্যাশা সামনের দিক, সরকার যখন আসবে তখন আমরা দেশের শান্তি পাব, দেশের বাইরের কান্ট্রিতে ব্যবসা বাণিজ্য সব কিছু করবে, এই আশাবাদী আমরা করি আর কি। যে সরকার পরিবর্তন হলো, এখন পর্যন্ত জীবনমানের কি কোনো পরিবর্তন হয়েছে? জিনিসপত্রের দাম কমেছে? কি চান আসলে? বাজার গেলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। জিনিসপত্রের দাম এখনও কমে নাই, কিন্তু যে পরিস্থিতিতে 17 বছর যে আওয়ামী লীগের যে শাসনগুলো করে গেছে, যে অবৈধ শাসনগুলো করে গেছে, সেই শাসনগুলো এখনও পরিবর্তন আনতে পারে না। যে আছে ডক্টর ইউনূস সাহেব এখনও পরিবর্তন আনতে পারেন। দেশটা তো আর মোটামুটি ছোট না, কারণ এটা পরিবর্তন আনতে গেলে অনেক সময়ের দরকার আছে,
অনেক সময়ের পরে আমরা আরও দেখতাছি এর ভিতরে যদি নির্বাচনটা দেয় আমাদের ডক্টর ইউনূস সাহেবের যদি নির্বাচন প্রকৃত সুন্দরভাবে যদি একটা নির্বাচন দেয়, আমরা জনগণে মিল্লা যে সরকার আমাদের দিকে থাকাইব, আমাদের ভালোর জন্য তাকাইব, সেই সরকার আমরা জনগণে মিল্লা সে সমর্থন নিয়ে আমরা সেই সরকারে ইলেকশন করে আমরা ভালো সরকার গঠন করার জন্য আমরা এই আশাবাদী আছি। এখন এই সরকার আসলে, যে সরকার আসবে, এই সরকার আসলে যদি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখে বা সুন্দরভাবে পরিচালনা করে বা জনগণকে শান্তি রাখে, সে আশাবাদী আমরা এই সরকারের কাছে আমরা আশা করি আর কি। আর যদি না হয় তাহলে মনে করি স্বৈরাচার সরকারের মতোই আবার আগের মতো হয়ে যাবে, কারণ জনগণ হচ্ছে এই দেশের জনগণ যে সবচেয়ে শক্তিশালী বড় জনগণ। কারণ জনগণের উপরে কোনো রাজনীতিবিদ, কোনো সরকার, কোনো দলীয় কেউ নাই, কারণ জনগণ হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতাশীল। একটু বলেন যে আসলে জীবন মান পরিবর্তন হয়েছে কিনা, বাজারের অবস্থা পরিস্থিতি কি? না, কিছু পরিবর্তন হয় নাই, আগের মতো রয়ে গেছে। এখন যদি সুস্থ নির্বাচন হয় তাহলে আমরা মনে করি এই সুন্দর হবে। এখনও আগের মতন চলছে বাজার, আরও বাড়তির দিকে এখনও বর্তমানে। তো আমরা চাই সুস্থ নির্বাচন যে পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত দাম কমবে না। নির্বাচন হলে কি না দাম কমবে আপনার মনে হয়? আমাদের সুস্থ নির্বাচন হলে, সুস্থ একটা হইলে, আমরা সবচেয়ে সরকার গঠন হইলে আমরা মনে হয় ভালো হবে সবচেয়ে। আমরা অনেক বছর ধরে ভোট দিতে পারি না কেন্দ্র দেয়া, আমরা সবাই জনগণ যাতে কেন্দ্রে যায় ভোট দিতে পারি এই আশাবাদী সবাই। আচ্ছা, একটু আমি জানতে চাই যে আপনি কি করেন এবং বর্তমানে কি অবস্থা আছে, আপনার দিন কেমন চলছে? আসলে আমি তো আগে রিক্সা চালাইতাম, এখনও রিক্সা চালাই। তো এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পর আগে আমরা প্রতিটা রিক্সায় 1000 টাকা বা কারোর কাছে 1500 টাকা করে তারা রিক্সার চার্জ দিত, পুলিশ প্রশাসনের একটা কার্ড দিত। তো সেটা আমাদের এখন দেওয়া লাগতেছে না। এখন আমরা সুন্দরভাবে রিক্সা চালাইতে পারতেছি এবং মেন রোডে সব জায়গায় এখন যাইতেছি। তো আবার আমাদের যদি রিক্সার যে বন্ধ হওয়ার একটা ঘোষণা হচ্ছিল, এখন যে আবার বন্ধ করে তো আবার আমাদের একই অবস্থা হবে, মানে চলাফেরা করতে বা খাইতে সমস্যা হবে। তো আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন যদি হয় এবং নির্বাচিত সরকার আসার পর যদি আমাদের রিক্সার একটা সুন্দর ফাইসলা করে দেয়, সেটাই আমরা রিক্সাওয়ালারা চাচ্ছি আর কি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। এবারও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভাবনা শুনে নিতে চাই সাধারণ মানুষ থেকে। একটু আপনার সাথে কথা বলতে চাই যে সবাই বলছেন যে আসলে নির্বাচন দরকার, ভারত বাংলাদেশের যে সম্পর্কের অবনতি, এই বিষয়গুলো নিয়ে আপনি কি ভাবছেন? যে অবশ্যই এটা ভালো কথা বলছে সবাই, যে নির্বাচনটা জরুরিভাবে হইলে দেশের পরিস্থিতি আরও ভালো হবে, একটা নির্বাচিত সরকারে অনেক ভালো উন্নয়ন হবে, সবার সাথে সম্পর্কটাও ভালো হবে। এটা জরুরিভাবে নির্বাচনটা জরুরি। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমরা দেখছি যে দেশের একটা বড় রাজনৈতিক দল এইটার প্রতিবাদ করছেন, তারা ঘেরাও কর্মসূচি দিচ্ছেন, লং মার্চ কর্মসূচি দিচ্ছেন। এতে কি আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের কি কোনো অবনতি হবে না ভালো কিছু হবে, কি মনে হয়? এটা লং মার্চ দেওয়া হওয়ার উদ্দেশ্য হলো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে এক সময় সম্পর্ক ভালো ছিল না, এখনও ইন্ডিয়ার সরকার তারা ওনারা নানান ধরনের উস্কানির রকম নানান বক্তব্য দেয়, ও এতে দেশের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই জন্য যে যারা লং মার্চ দিচ্ছে তারা অবশ্যই ভালোর একটা দিকে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে একটু আপনার মুখেও শুনতে চাই একটু আবারও, যে আসলে এই যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে আসলে এটা কি কোনো ভালো দিক বয়ে আনবে নাকি না, এটা কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারা, আপনার কি মনে হয়? আসলে আপনি বিগত অনেকক্ষণ যাবৎ এখানে যেই বক্তব্যগুলো শুনলেন মানুষের কাছ থেকে, এটার মূল নিশ্বাসটা বের হলো এইটা যে এই যে যারা আন্দোলন আমরা বাঙালিরা শুরু করেছি এখন, এই যে লং মার্চ, এই যে বিভিন্ন কার্যক্রম, এটা কিন্তু একটা দলের কাঠামোগত রাজনীতির অংশবিশেষ হিসেবে না দেখে এটাকে সামগ্রিক রাষ্ট্রের বিষয় বিবেচনা করে দেখাও সময় হয়ে গেছে। কারণটা হচ্ছে যে এখন আমার অস্তিত্বের সংকটের লড়াই হয়ে গেছে। অস্তিত্বের সংকট এমনভাবে এখানে এসেছে, শুধুমাত্র এটা লং মার্চ দিয়ে আজকে রাজনৈতিক দলগুলো ক্ষান্ত থাকবে না, এটা দিন দিন স্ফুলিঙ্গের মতো বড় হবে, এটা আরও বড় হবে, এটা আরও বড় হবে। কারণ হচ্ছে
যে তুমি আমার অস্তিত্ব নিয়ে যখন, আমার বাঙালিপোনাকে নিয়ে যখন তুমি আমার আঘাত আনবে, প্রশ্ন আনবে, এর জন্য একটা বাঙালি তার রক্তবিন্দু শেষ বিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত কোনো রাজনৈতিক দল বলেন, দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই মানবিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কারণ হচ্ছে যে আপনি দেখবেন লং মার্চগুলোতে যে পরিমাণের মানুষের সাড়া পাওয়া যাচ্ছে, যে পরিমাণের মানুষের দেখা যাচ্ছে অভূতপূর্ব একটা সাড়া, যা একবারে আগেও বলেছি আপনাকে স্ফুলিঙ্গের মতো এখন এই জিনিসটা ছড়িয়ে যাবে। কারণ ইন্ডিয়া আমাদের বাংলাদেশের উপরে সেবক হিসেবে আবির্ভূত হয়ে শাসকের রূপ নিয়েছে। এটা আমাদের কাছে অনেক কষ্টের ব্যাপার হয়েছে। এর জন্য আমি জনগণকে সবার কাছে দল মত নির্বিশেষে একটা জিনিস আমি আজকে এই দেশ টিভির মাধ্যমে, যেহেতু দেশের কথা বলে দেশ টিভি, দেশের কথা বলে এই দেশ টিভির মাধ্যমে একটা বলতে চাচ্ছি যে যেখান থেকে আছেন এখন একতার সুযোগ হয়ে গেছে। কেউ কারো বিরুদ্ধে আচরণ করেন না। এখন একতার একটা বড় দরকার আমাদের বাংলাদেশের জন্য। সবচেয়ে বড় কথা হলে আমাদের দেশপ্রেম, আমরা বাঙালি, এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যাপার। ডিসেম্বর মাস আমাদের বাঙালিপোনা এখন জাগাতে হবে। বাঙালির সর্বোচ্চ ভালোবাসাটা এখন বাঙালিকে আরেকজনকে দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে এখন নির্বাচন নিয়ে দুমুখী আচরণ চলতেছে। কিছু লোক বলতেছে যারা ক্ষমতায় আছে বর্তমানে তারা চাচ্ছে যে সব কিছু সংস্কার করবে, আবার যারা ক্ষমতায় নাই বা নির্বাচন আসতে চাচ্ছে তারা নির্বাচন নিয়ে খুবই করতেছে। আমি কোনোটার পক্ষে না, নিরপেক্ষভাবে সাধারণ জনগণ হিসেবে এতটুকুই আমার অভিব্যক্তি প্রকাশ করতে চাই যে আমরা যে জন্য স্বাধীনতা অর্জন করেছি, আসলে বাংলাদেশের 16 কোটি জনগণ যেই স্বাধীনতার আশা করেছিলাম, যে অভ্যুত্থান আমরা শুধু ছাত্র জনতা ছিল না, সেদিনকার পুরো বাংলাদেশের 16 কোটি জনগণের এটা আন্দোলন ছিল, হ্যাঁ, গণ অভ্যুত্থান যেটা। তো সেই হিসাবে স্বাধীনতা আমাদের সকলের প্রাপ্য এবং যে আশা করে আমরা এই আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অসুস্থ হয়েছি, সেই ত্যাগের ফলাফল আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল আজও আমরা পাই নাই। এজন্য আমরা যারা ক্ষমতায় আছেন এবং যারা দায়িত্ব নিয়ে আছেন এবং আমাদের জনগণের পক্ষে কথা বলছেন, আমি তাদেরকে বলবো যে উদাত্ত আহ্বান জানাবো একজন সাধারণ জনগণ হিসেবে যে জনগণ আপনাদের সাথে আছে, ছিল, থাকবে, কিন্তু আপনারা এমন কোনো পদক্ষেপ নেবেন না বা এভাবে নিজে ধরে রাখবেন না। জনগণ আজকে যে অবস্থায় গেছে, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বদনাম আগে চলে আসছিল, আজকে আরও মানুষ যারা আজকে ইনকাম বাড়ার পরেও আজকে মানুষ সংসার চলতে হিমশিম খাচ্ছে। তো এই মুহূর্তে সঠিক সমাধানের জন্য আমাদের খুব দ্রুত দেশের প্রধান মানুষগুলো একসাথে হয়ে একটা সমাধান করা অবশ্যই প্রয়োজন। আমরা এমন একটা সুন্দর বাংলাদেশ চাই যাতে আমরা ধনী গরিব সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর মতন চলে আর আমরা থাকতে পারি। এমনকি আমাদেরকে নিজেরা নিজের দেশের উৎপাদন বাড়াইতে হইব, কৃষিখাতের উৎপাদন বাড়াইতে হইব, আমরা যাতে কোনো দেশের উপরে নির্ভরশীল না হই, বুঝছেন। আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়াইতে চাই। যদি আমাদের এখন বর্তমানে সরকার যেভাবে আছে, নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া বহির্বিশ্বের কোনো দেশের লগে ব্যবসা বাণিজ্য কোনো কিছু করা সম্ভব না। ওই চাইয়ে চিনতে আইনে কোনো রকম দেশের চাক্কা ঘুরলে চলবে না। আর নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া সংস্কার করতে পারবে না, সিন্ডিকেট ভাঙতে পারবে না। এমনকি এই যে সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, এরা দেশটাকে এমনভাবে করে তুলছে। আর ভারতের দালালরা 71-এর মুক্তিযোদ্ধা যেভাবে হয়েছিল, আমরা মাটি ও মানুষকে রক্ষা করার জন্য আমরা অস্ত্র ধরছিলাম। এখন কি হয়েছে, এই দেশের মানুষ মাটির সাথে বেইমানি করতেছে সব দলের নেতারা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশটাকে রক্ষা করছে, যেভাবে দেশের খাল কাটছে, ইরিচাষ আনছে, পলিটেকনিক্যাল আনছে, দেশটাকে উন্নতি করছে, এই দেশটাকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ভারতের তাবেদারি বানাইয়া ভারতের গোলাম বানায় ফেলা দিয়েছে। কোটি কোটি টাকা ভারতে চলে যাচ্ছে আর আমরা না খেয়ে থাকতেছি। এমনকি কয়েক লক্ষ লোক বাংলাদেশে এসে তারা চাকরি বাকরি করতেছে আর আমাদের দেশের লোক না খেয়ে মরতেছে, রিক্সা চালাইতেছে, তাদের উপরে আবার পুলিশ অত্যাচার নির্যাতন করতেছে। আমরা এটা চাই না। আমরা রাষ্ট্র সুন্দরভাবে সবাই মিলে চিলে দেশকে পরিচালনা করতে চাই। আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়াইতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আমরা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।